আপনার কি মনে হয় যে বর্তমান সময়ে গ্রামের ভূতপ্রেতের সম্বন্ধে মানুষের আগ্রহ কমে যাচ্ছে? না, আমার সেরকম মনে হয় না। বরঞ্চ আমার মনে হয়, মনে হয় বলতে বাস্তবটা দেখেছি। দেখেছি যে পাঠকদের মধ্যে যে ভূত সম্বন্ধে আগ্রহ, ভূত-প্রেত সম্বন্ধে আগ্রহ, গ্রামের ভূতের সম্বন্ধে আগ্রহটা কিন্তু অন্য লেভেলের। কারণ গ্রামের যে পরিবেশ, তার যে গা ছমছমে অন্ধকার, বাঁশঝাড়, গোয়াল ঘর, রাত্রেবেলা থমথমে পরিবেশ, এইখানে যে ভূত-প্রেতগুলো আসে, তার আকর্ষণ কিন্তু মানুষকে একটা আদিম কাল থেকে অন্যভাবে মানুষকে ধরে রেখেছি। এবং বর্তমানে আমি দেখেছি আমাদের পাঠকরা সে যতই শহুরে হোক, গ্রাম বাংলার ভূতগুলো নিয়ে তার কিন্তু আগ্রহ এখনও আগের চেয়ে অনেক বেড়েছে, বই কমেনি। আগের থেকে অনেক বেশি আগ্রহ নিয়ে তারা কিন্তু ভৌতিক গল্প চরিত্রগুলো নিয়ে গল্প শুনতে চায়। তখন কিন্তু গল্প লেখা হতো না। আগেকার যুগে গ্রাম বাংলার গল্প আমরা কিন্তু মুখে শুনতাম। কার মুখে? দাদুর মুখে, ঠাকুমার মুখে, পাড়ার কোনো জ্যাঠার মুখে। এবং সেই যে গল্পগুলো, সেই যে অন্ধকার পরিবেশ, থমথম করছে অন্ধকার উঠোন, একটা হয়তো কুপি জ্বলছে, আর তার আলোকে ৪-৫ জন আমরা ঘিরে বসে আছি দাদুকে। দাদু গল্প বলছে, আমরা শুনছি। এই যে শুনে যে ভৌতিক অভিজ্ঞতাটা, যে গা ছমছমে ভাব, প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে যার গল্প শুনছি, মনে হচ্ছে যেন সে পিছন থেকে আমাকে দেখতে পেল, আর পেছন থেকে দেখছে না তো। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা কিন্তু একটা অন্য আস্বাদ আছে, অন্য আলাদা অনুভূতি আছে। এইটা শহুরে পাঠকরাও সমানভাবে এনজয় করে। বাংলা সাহিত্যের বর্তমান সময় ভৌতিক সাহিত্যের ভবিষ্যৎ সম্বন্ধে আপনার কি মত? দেখো, ভৌতিক সাহিত্য এমন একটা সাহিত্যের ধারা না, যে ধারা সে আদিমকাল থেকে চলছে। আমরা যেসব সাহিত্যিকদের মহান সাহিত্যিক বলে পুজো করি, তারা প্রত্যেকেই, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এমন কোনো সাহিত্যিক নেই যে কখনো ভৌতিক গল্প লিখেনি। ভৌতিক গল্পের আকর্ষণ কিন্তু আলাদা, সেটা চিরকাল মানুষের মধ্যে সমানভাবে বই চলেছে। বর্তমান সময়ে তো ভৌতিক গল্পের চাহিদা বিশাল। এখন লেখকরা ভূত নিয়ে লিখতে বেশি পছন্দ করে। কিন্তু বর্তমানে যেটা আগের থেকে পার্থক্য, আগেকালে ভৌতিক গল্প একটা টিপিক্যাল ধারা মেনে চলতো, সেই হানাবাড়ি, শ্মশান, শেওড়া গাছ, এই টাইপের। কিন্তু বর্তমানে লেখকেরা, তারা অনেকটা পড়াশোনা জানে। আগেকার লেখারা পড়াশোনা জানতো না সেটা বলছে নাকি? আমি বলছি বর্তমানে লেখকরা বিদেশি গল্পের সাথে অনেক বেশি পরিচিত, যেটা আগেকালের সময় একটু কম হতো। আগেকালের সময় বিদেশি সাহিত্য মানুষ পড়তো, কিন্তু এতটা অ্যাভেলেবেল ছিল না, ইজিলি অ্যাভেলেবেল ছিল না। এখনকার যুগে মানুষ যেহেতু ইজিলি অ্যাভেলেবেল আছে ভৌতিক বিদেশি সাহিত্য, তার যে একটা প্রভাব বর্তমান লেখকদের উপরে কিন্তু দেখা যাচ্ছে। তারা আমাদের এই বিদেশি গল্পের যে, বলতে পারো, অ্যাটমসফিয়ারটা, সেটাকে কিন্তু আবহটাকে আমাদের গ্রাম বাংলার চরিত্রের মধ্যে সফলভাবে অর্পণ করতে সক্ষম হয়েছে। এবং বিভিন্ন ধারা, বিভিন্ন আঙ্গিকে কিন্তু তারা ভৌতিক সাহিত্য সৃষ্টি করে চলেছে। এটাই হচ্ছে বর্তমান যুগের লেখকদের, বলতে পারো, প্লাস পয়েন্ট। এবং সেই নিরিখে আমার মনে হয় যে বাংলা সাহিত্যে ভৌতিক গল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার বলতে এমন দুটি ভূতের নাম আছে যাদের নাম আগে কেউ শোনেননি, হেরো আর পাকবেলে। আপনি যদি এই দুটো ভূতের সম্পর্কে একটু ব্যাখ্যা করতেন। গ্রাম বাংলায় ভূত ভুতুম বইটা যখন ভূতের ডিস্ট্রিবিউশন শুরু হলো, বিভিন্ন ভূত এক একজন লেখককে আমি অ্যাসাইন করছিলাম। আমি সেখানে দেখা গেল সবাই যে যা চাইছে আমি তাকে দিয়ে দিয়েছি, যে যে ভূতটি দিতে স্বচ্ছন্দ আমি তাকে কাই দিয়ে দিয়েছি। কেউ গন্ধকাটা নেবে, কেউ কেতনি নেবে, কেউ শাকচুন্নি নেবে, ঠিক আছে, কেউ চোরাচুন্নি নেবে। এই করতে করতে দেখলাম, আমি ধরেই রেখেছিলাম যে যে ভূতটা নিয়ে কেউ লিখবে না, আমি তাকে নিয়ে লিখব। আমি নিজে যেহেতু সম্পাদক, তাই সবচেয়ে কঠিন কাজটা আমি আমার নিজের জন্য বরাদ্দ রেখেছিলাম। এই করতে করতে দেখলাম যে প্রায় সব ভূতই চলে গেল। চেনা পরিচিত প্রায় সব ভূতই লেখকরা নিয়ে নিয়েছে, আমার হাতে আর একটি ভূতও সেভাবে পড়ে নেই। তখন আমি ঠিক করলাম যে আমি একটি ভৌতিক চরিত্র নিজে সৃষ্টি করব, যেটি গ্রাম বাংলা এসএমসি তৈরি হবে, কিন্তু সম্পূর্ণ নতুন ছাপ থাকবে যার মধ্যে। আর তার থেকে আমি হঠাৎ করেই আবিষ্কার করলাম হেরো। হেরো একটি অত্যন্ত নৃশংস এবং ধূর্ত ভূত, যার জন্ম এক অতি দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে হয়েছিল, যেটা গল্প বলে পাঠকরা বুঝতে পারবেন। এবং তার কোনো নির্দিষ্ট রূপ নেই, কিন্তু সে রূপ বদলে বদলে আসে, অর্থাৎ চেনা মানুষের ছদ্মবেশে আসে। এবং সে কিন্তু মানুষকে সরাসরি ক্ষতি করে না, সে ছলনা করে, ফাঁদ পাতে। আর সেই ফাঁদে যদি পা দেওয়া হয়, তাহলে মানুষের সর্বনাশ ঘনিয়ে আসে। এটি হলো হেরোর বৈশিষ্ট্য। আর পাকবেলে যে কথা কিছু বড়, পাকবেলে চরিত্রটি সৃষ্টি করেছেন মীনাক্ষী সেন শর্মা। তার সঙ্গে যখন আমার লেখকটি কথা বলছিল যে তিনি কোন ভূতটি নেবেন, তিনি আমাকে বললেন যে আমি একটি নতুন ভূত সৃষ্টি করতে পারলে খুশি হব। আমি বললাম স্বচ্ছন্দ, আপনি নতুন ভূত সৃষ্টি করুন। তিনি সৃষ্টি করলেন কাকবেলে।
কাকবিল হচ্ছে এমন একটা ভূত, অনেকটা হেরোর মতোই, যার কোনো নির্দিষ্ট রূপ নেই, নির্দিষ্ট কায়া নেই, যার কাকের থেকে জন্ম, এবং যার ফাঁদে পড়লে মানুষ নিজে কাকে পরিণত হয়, সেটা অন্যরকম অনুভূতি বলতে পারে। আলাদা করে যে এসব ভয় দেখাবে সেরকম কিন্তু না। চেনা মানুষই কিন্তু ধীরে 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 পাক বেরোতে রূপান্তরিত হয়ে যাবে, একদলা দল দলে পাক। এটা ঠিক মানে সেরকম হাউমাউ খাও টাইপের কিন্তু ভয় নাই, একটা গা শিরশিরে অনুভূতি, যেটা অন্য একটা পাঠককে অভিজ্ঞতা দেবে। কালীগুণের নিয়ে অনেক চরিত্র, অনেক গল্প লিখে ফেলেছে। আপনার কি মনে হয় চরিত্রটা নিয়ে নতুন কিছু লেখার প্রয়োজন আছে, নাকি যেরকম লেখেন সেই রকম লিখলেই ভালো হবে? কালীগণিত নিয়ে আসলে প্রচুর গল্প হয়ে গেছে, আমি মানছি। তবে মানে ভূতভূতমে আমি যখন প্রথম কালীগণিত গল্পটা লিখি, তখন তার মধ্যে না শুরু থেকেই আমি একটা বাংলা, গ্রাম বাংলার ফ্লেভার রেখেছিলাম। হ্যাঁ, যেটা একদম আমাদের মানে ঘরের পাশের ঘটনা, কোনো অনেক দূরের তান্ত্রিক নয়, আমাদের পাশের বাড়ির এক ভদ্রলোক যে বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। তো এই গ্রাম বাংলার এই যে স্বাদটা, এই এসেন্সটা, এইটা মানে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। আর করলেও মানে কালীগুণিন দেখুন আমার সৃষ্টি হতে পারে, কিন্তু পাঠকরা এই চরিত্রটাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি ওনাদেরকে নিরাশ করে আমি এই স্বাদটা পরিবর্তন করার কথা ভাবতে পারি না। চেষ্টা করিনি তা না, একবার দুবার আমি চেষ্টা করেছি, কিন্তু সেটা পাঠকদের একটু ভাবাবেগে আঘাত লেগেছে যে কালীগুণিন তো শুধু আপনার একার না, আমাদেরও। তা আপনি কিভাবে এটা পরিবর্তন করতে পারলেন? বিরিয়ানি নিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা যায়, কিন্তু আলু পোস্তটা তো বাঙালির নিজস্ব জিনিস, ওটা নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা চলে না, ওটার স্বাদ একই রাখতে হয়। অনেকেই জানতে চাইছেন যে বিভা ক্যাফেতে কালীগুণিন কবে আসে। দেখুন, কালীগুণিন যখনই আসে বিভা ক্যাফেতেই আসে, অন্য কোথাও আসে না। বিভা ক্যাফে আর কালীগুণিন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর কালীগুণিনের গল্প আমি আপনাদেরকে আশ্বস্ত করছি খুব শিগগির আসবে বিভা ক্যাফেতে, আপনারা একটু অপেক্ষা করুন, খুব শিগগিরই পাবেন। কালীগুণিনের ভবিষ্যৎ বই সম্পর্কে যদি কিছু বলতেন। কালীগুণিনের নতুন বই যেটা আপনি জানতে চাইছেন, সেই প্রসঙ্গে আমি একটাই কথা বলতে পারি। কালীগুণিনের জীবনে, সুদীর্ঘকালের জীবন তো ওনার, এত রহস্যময় ঘটনা ঘটেছে এবং এত কিছুর সাক্ষী উনি থেকেছেন, তার অর্ধেকও এখনও আপনাদেরকে জানিয়ে উঠতে পারেনি, এইটুকু জেনে রাখুন। এখনও অঢেল 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 গল্প বাকি রয়েছে। সব রহস্য একমাত্র ডাক্তার জানে, যে কালীগুণিনের অ্যাসিস্ট্যান্ট, সে সাক্ষী আছে যে কালীগুণিনের গল্প অর্ধেকও হয়নি। বাকি প্রচুর গল্প, প্রচুর রহস্য এখনও আমার জানানো বাকি আছে, সেগুলো ধীরে ধীরে সব আপনাদের সামনে জানাবো। গ্রামের ভূত প্রেতদের কি একটা টাইপকাস্ট করা হয়ে থাকে? ভীষণভাবে করা হতে। কীরকম বলছি, গ্রামের ভূত প্রেত বলে তাকে যেন অনেকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ফেলে দেয়, যে এর বাইরে তার কোনো অস্তিত্বই নেই। যেমন ব্রহ্মদৈত্য মানেই খালি গা, ফর্সা, একটা ধপধপে পইতে থাকবে, খটখট খটখট করে খড়ম বেয়ে আসবে আর বেল গাছের উপর দিয়ে হাঁটবে, এর বাইরে যেন ব্রহ্মদৈত্যের কোনো অস্তিত্বই নেই। আরে বাবা, তা নয়। আপনারা এই বইটা পড়লেই বুঝতে পারবেন যে ব্রহ্মদৈত্য বলতে কিন্তু ঠিক ব্রাহ্মণভূতভাবে বোঝায় না। ব্রহ্মদৈত্য বলতে আসলে কি বোঝায়, সেটা এবারে শ্রমিকের যে কালীগুণির ব্রহ্মদৈত্যের বিভীষিকা গল্পটি রয়েছে তাতে পরিষ্কার করে দেওয়া আছে। বা ধরুন, পেতনি বলতে সবাই ভাবে তেঁতুল গাছের ডালে পা দুলিয়ে বসে থাকবে পেতনি, আর লোকজন পাশে দিয়ে গেলে হাত বাড়িয়ে নাকে চড়ে বলবে একটা মাছ দে না। কিন্তু না, বাস্তবে কিন্তু তা নয়। এদের নিয়ে কিন্তু অনেক নতুন টাইপের গল্প লেখা যায়, এবং এইসব গ্রাম বাংলার যে ভূত প্রেত, তারা কিন্তু শুধু গ্রামে ভয় দেখাতে সক্ষম তা মোটেও নয়। আমাদের এই বইতে বেশ কিছু গল্প আছে যেখানে দেখবেন যে গ্রাম বাংলার এইসব ভূতগুলোই শহুরে মানুষদের কীভাবে আতঙ্কের মধ্যে ডুবিয়ে দিতে পারে। সুতরাং এই টাইপকাস্টটা, আমি আশা করব যে এই টাইপকাস্টটা ভাঙার ক্ষেত্রে আমার এই বইটি কিছুটা অন্তত মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, তারপরে তো ভবিষ্যৎ দেখাই যাবে। এই বইটি করার সময় যে আপনার অভিজ্ঞতাগুলো হচ্ছে সেটা যদি একটু বলতেন। আমি যখনই কোনো মাল্টি লেখক বই করি, মানে যেখানে অনেক লেখককে দিয়ে আমার কাজ করতে হয়, সেখানেই আমার অভিজ্ঞতা হয়, এবং অভিজ্ঞতাটা হয় এবং তাদের আমি বুঝি যে ভূতের থেকে মানুষ কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এতগুলো লেখকদের নিয়ে একসাথে একটা কাজ করে একটা বই করে, তাদের কাছ থেকে লেখা আদায় করে, এটা বোধহয় যে কোনো ভৌতিক অভিজ্ঞতার চেয়েও বেশি ভীতিপ্রদ হয়, অন্তত আমার কাছে। আর যদি অভিজ্ঞতা বলো, তাহলে আমি বলবো যে হ্যাঁ, বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে এরকম। ধরো, যে ভূতটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি, এই ভূতটাকে দেবো কি না বা আমি লিখবো কি না, কেন যেন আমার মনে হয়েছিল যে সেই ভূতটা যেন আমাকে মানে আমার মনের মধ্যে ঢুকে আমায় কিছু বলতে চাইছে। এই ফিলিংটা একান্তই আমার ব্যক্তিগত, এটা তুমি যাই বলো।
কিন্তু এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আমার হয়েছে। আর একটা জিনিস, গ্রাম বাংলার বেশ কিছু গল্প নিয়ে যে সুন্দর সাইকোলজিক্যাল ভৌতিক গল্প লেখা যায়, এটা কিন্তু এই বইতে অনেক গল্পে আছে। হয়তো বলা যায় যে গ্রাম বাংলার যে ভূতগুলো, সেগুলো তারা নিজেরাই আমাকে দিয়ে বইটা বার করিয়ে নিয়েছে, আমি শুধু নিমিত্ত মাত্র। আচ্ছা, এই বইতে কি সব গল্পই ভয়ের? না, সব গল্প ভয়ের না। আসলে ভয়েরই অনেক রকম টাইপ আছে, অনেক রকম ভয় আছে। যেমন এই গল্পে গ্রাম বাংলার চরিত্র নিয়েই, যেমন একানরে নিয়ে একটা সাইকোলজিক্যাল হরর গল্প আছে, আর জুজু তো পুরোটাই সাইকোলজিক্যাল হরর। তো সাইকোলজিক্যাল হরর আছে, সার্ভাইভাল হরর আছে, যেমন কন্দকাটা। ভূতের গল্প বলতে বেশিরভাগ মানুষই ভয় খোঁজে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? বর্তমানে আমি পাঠকদের যা মনোভাব দেখেছি, তাতে আমি বুঝেছি যে ভয়ের গল্পের তার যে একটা ক্যাটাগরি আলাদা হয়, তার যে আকর্ষণ, তার লেভেলই আলাদা হয়। মানুষ ভয় পেতে না ভীষণ ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যে যত বেশি ভীতু, সে কিন্তু তত বেশি ভয়ের গল্প পড়তে বেশি পছন্দ করে। ভয়ের গল্প পড়ে এত ভয় পাবো যে রাত্রেবেলা টয়লেটে যেতে প্রবলেম হয়ে যাবে, এমনকি অন্ধকারে দেখলেই গা ছমছম করবে, এই অনুভূতিটা মানুষ ভীষণ ভালোবাসে। ভয় পেতে মানুষ ভালোবাসে। কিন্তু ভয় পাওয়া ছাড়াও কিন্তু আরও বিভিন্ন স্বাদের ভূতের গল্প লেখা যায়, যেটা আমাদের আগেকার সময় লীলা মজুমদার, সৈয়দ মুস্তাফা সিরাজ, শিবরাম চক্রবর্তী, দীপদর্শন বন্দ্যোপাধ্যায়, এরা তাদের লেখার মাধ্যমে দেখিয়ে গেছে যে ভূতের গল্প মাঝে কিন্তু শুধুই ভয় দেখানো নয়, ভয় গল্প ছাড়াও কিন্তু ভূতের গল্প হয়, এবং খুব ভালো কোয়ালিটিই হয়। বিশ্ব সাহিত্যে যদি আমরা দেখি, তাহলে এমন বহু ভূতের গল্প আছে যেগুলো কিন্তু ভয় দেখায় না, কিন্তু আলাদা একটা মানুষকে আচ্ছন্ন করে রাখে, একটা মোহে আচ্ছন্ন করে রাখে। তবে হ্যাঁ, আমি যদি আমজনতার কথা বলি, তবে 80% ক্ষেত্রে কিন্তু মানুষ ভয় পেতেই পছন্দ করে। এতটাই ভয় যে তার যেন অন্ধকার দেখলেই একটা গা ছমছম করে, মনে হয় যে যে গল্পটা সে পড়েছিল বা শুনেছিল, সেই গল্পটা ভূতটা যেন অন্ধকারের মধ্যে থেকে তাকে আড়ালে দেখছে, এবং এই অনুভূতিটা পেয়েই সে একটা মনের মধ্যে থ্রিল অনুভব করে। এইটাই হলো ভয় গল্পের বৈশিষ্ট্য। আপনি নিজে এই গ্রাম বাংলার ভৌতিক পরিবেশ কতটা অনুভব করছেন? এটার উত্তর দিতে গিয়ে একটা কথা বলবো, আমি যা অনুভব করেছি সেরকম অনুভব যেন কারণ না হয়, আমি প্রার্থনা করব। আমি এটা নিয়ে সহজে কাউকে কিছু বলতে চাই না। আমাদের ভূতভূতম গ্রুপেই একবার আমি আমার একটা লেখার মাধ্যমে ঘটনাটা বলেছিলাম। আমি বলছি আজকে ঘটনাটা, কিন্তু এটা নিয়ে কোনো রকম প্রশ্ন উত্তরের জবাব আমি দেব না, শুধু যা হয়েছিল সেটা বলছি। আপনারা বকখালি তো সবাই চেনেন। বকখালি থেকে অনেকটা পশ্চিম দিকে রাক্ষসখালি বলে একটা জঙ্গল আছে। সেই রাক্ষসখালি জঙ্গলে একবার আমি আমার একটা বন্ধুর সাথে গেছিলাম। আমার এই বন্ধুর বাড়ি সুন্দরবনে। তো আমি জানতাম যে ও হয়তো জঙ্গলের রাস্তাটা চেনে, কিন্তু ও যে চেনে না সেটা আমার কাছে ঘুণাক্ষরে করে প্রকাশ করে, সেই জন্যই বিপদে পড়েছিলাম। তো ওই জঙ্গলের ভেতরে না একটা বনবিবির মন্দির আছে, সবার কাছে শুনেছিলাম, গ্রামের বারণও করেছিল, বিশেষ করে আমার ওই বন্ধুটার ঠাকুমা অনেকবার যেতে বারণ করেছে। নিষেধ শোনার বয়স তো সেটা নয়, ওই বয়সে বরং কেউ যদি কিছু বারণ করে, বিশেষ করে বড়রা, আরও জেদ চেপে যায়। তো আমরাও সেই জেদেই পা রেখেছিলাম ওই জঙ্গলটা। আমরা যখন ঢোকার সময় একটা পুকুর ছিল, আমার পরিষ্কার মনে আছে এখন। পুকুরটাতে একটা তাল গাছ, মানে বাজ পড়ে হোক কি কিছু করে হোক ভেঙে পড়েছিল, এই জন্য আমার পুকুরটা আরও পরিষ্কার করে মনে আছে। তো ওই পুকুরটাকে বাঁ দিকে রেখে সোজা আমরা জঙ্গল ভেদ করে চলে গেলাম, একদম সোজা রাস্তা, কোনো ডান দিক বা দিক নেই যে আমাদের রাস্তা ভুল হয়ে যাবে। হ্যাঁ, ভুল যখন হওয়ার হয় এমনি হয়, বলছি সে কথা। তো আমরা সোজা চলে যাচ্ছি, অনেক দূর চলে গেছি, পিছন ঘুরে তাকালাম, দেখলাম পুকুরটা দেখা যাচ্ছে না। আমি বলছি, কী রে ভাই, কত দূর? আর বলছে, এই তো সামনে। তা রাস্তাটাও দেখছি সোজা গেছে, আমি আর সন্দেহ করিনি। যাচ্ছি অনেক দূর যাওয়ার পরে একটা টিনের চালের মন্দির দেখলাম, গ্রামের মন্দির যেরকম হয় জঙ্গলের ভেতরে, আর বনবিবির মন্দির তো বেশিরভাগ জঙ্গলেই হয়। বাইরে না গ্রিল দেওয়া, কোনো পুরোহিত নেই, পুজো টুজো করে উনি চলে গেছে। তো বনবিবির বাঘের পিঠে বসা বিগ্রহ রয়েছে, হাতে চাবুক রয়েছে। আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে প্রণাম করলাম, করে দু একটা ছবি তুললাম, তুলে ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছি। ফিরে আসার পথে যেতে যেতে আমাদের বাঁ হাতে পুকুরটা পড়ল। আমি বলছি, কী ব্যাপার, আমরা তো একই রাস্তা দিয়ে ফিরছি।
আসার সময় যদি আমাদের বাঁ হাতে পড়ে, যাওয়ার সময় তো ডান হাতে পড়ার কথা পুকুরটা, আবার বাঁ হাতে পড়ছে কেন? ওই একই রকম, গাছটা ভেঙে পড়ে রয়েছে, পুকুরটা তো ওটাই, তাতে তো সন্দেহ নেই। যাই হোক, মনের কোনো ভুল হচ্ছে ভেবে আমরা ওইখান থেকে সোজা পুকুরটাকে পিছনে রেখে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে তখন না অল্প অল্প সন্ধ্যা নামছে, আর জঙ্গলের সন্ধ্যা নামাটা যে কী জিনিস সেটা একমাত্র জঙ্গলে যারা গেছে তারাই বোঝে। তো ফেরার সময় অনেকটা রাস্তা আবার চলে এসে আবার দেখি ওই কুকুরটা। আপনারা কি ভাবছেন গল্প বলতে বলতে শ্রমিক হঠাৎ কোথায় চলে গেল, আমি কোথায় চলে এলাম? আমি শ্রমিককে পাঠিয়েছি কালীগণিকে ধরে আনতে। তারপরেই গল্পের বাকি অংশটা আপনাদের সামনে আসবে। আমরা ভাবছি যে সব পুকুরগুলো একই রকম, একই গাছ পড়েছে, তো হতে পারে না, ওটা একটাই পুকুর। আমরা আসলে গোলক ধাঁধায় ঘুরছিল, আমাদের চোখের সামনে সোজা রাস্তা, অথচ যতবার এগিয়ে যায় কিভাবে জানি ঘুরে ওই পুকুরটাতেই এসে পড়ল। তখন হঠাৎ করে স্বরূপ তো গ্রামের ছেলে, আমার তখন গ্রামের অভিজ্ঞতা ছিল না। স্বরূপ হঠাৎ করে দেখি আমার হাত চেপে ধরেছে। হাজি কি হলো? বলে ভাই, জঙ্গলের ভেতরে ভূতের পাল্লায় পড়েছি। আচ্ছা সে আবার কি রে, সেটা কি? বলে দেখছিস না বারে বারে একটাই জায়গায় ফিরে আসছি। বলে ভাই আমি কিন্তু লক্ষণ ভালো ঠেকছি না। আচ্ছা তুই বললি তো চেনা রাস্তা, তো চিনিস না কোথা থেকে বেরোতে হবে? বলে চেনাই তো, আসার সময় তো চিনিয়ে আনলাম, যাওয়ার সময় এরকম হবে কে যা। ওর ঘাবড়ানো দেখে তো আমিও ঘাবড়ে গেছি, আমি তো নতুন ওখানে, ও তাও একবার দুবার এসেছে। এবারে ফিরতে 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 যতবার ওরকম করি সন্ধ্যা হয়ে গেছে, তখন রীতিমতো অন্ধকার হয়ে গেছে। আমার কাছে একটা টর্চ ছিল, ওই টর্চ জেলে ফিরছি, কতটুকু দেখা যায় টর্চের। ফিরতে ফিরতে একটা জায়গায় গিয়ে অবশেষে দেখি পুকুর আর করলো না, কিন্তু দুখানা রাস্তা ভাগ হয়ে গেছে। আসার সময় তো একটাই রাস্তা ছিল, দুটো রাস্তা কোথা থেকে এলো? এবারে দুটো রাস্তার মধ্যে ডান দিক যাব না বাঁ দিক যাব, এত সমস্যায় পড়ে গেছি ওই জঙ্গলের মধ্যে। হঠাৎ করে একটা ভৌ ভৌ আওয়াজ শুনে না এই জঙ্গলের মধ্যে লাফিয়ে উঠেছি। কুকুরের আওয়াজ, কিন্তু ওই ফাঁকা জঙ্গলের মধ্যে আমি আশা করিনি, তো লাফিয়ে উঠেছিলাম শুনি। তা টর্চের আলো মেরে দেখি একটা কালো রঙের বড় কুকুর, লেজটা নেই, আমাদের দিকে দেখি হৌ হৌ করছে। আমি বলছি এই জঙ্গলের মধ্যে কুকুর এলো কোথা দেখি? কুকুর তো শহর টহরের এলাকাতে, জঙ্গলি কুকুরও না, এমনি আমরা যে কুকুর দেখি সেই কুকুরই। স্বরূপ বলছে বলে ভাই কুকুরটা মনে হয় কিছু একটা বলতে চাইছে, ও কি বুঝেছিল আমি জানি না, ভাগ্যিস ওর কথা শুনেছিলাম। তো আমরা না বাঁদিকে রাস্তাটা আগে ঢুকেছি, কুকুরটা দেখে ভৌ ভৌ করে চিৎকার করে চলেছে। আমার একটু সন্দেহ হলো, বেরিয়ে তার পাশের রাস্তাটা যেই ধরলাম, কুকুরটা দেখে আমাদের পিছন পিছন আসছে। ওই রাস্তাটা কিছু দূর এসে আবার দেখি দুখানা রাস্তা, আবার একটা রাস্তা ধরেছি, ভৌ ভৌ করছে ও। পরের রাস্তাটা ধরেছি, দেখি পিছন পিছন আসছে। তখন আমি পরিষ্কার বুঝে গেছি এ রাস্তা চেনে, তখনও পুরোটা বুঝিনি, সেটা পরে বুঝেছি। আমরা আস্তে আস্তে হঠাৎ দেখি অনেক দূর দিয়ে না একটা আলোর বিন্দু মতে চলে যাচ্ছে। স্বরূপ বলছে ভাই ওই লাস্ট বাস চলে যাচ্ছে, দেখ ওই যে লাল পুল আছে, লাল পুলের উপর দিয়ে লাস্ট বাস যাচ্ছে। তখন আর কোথায় কুকুর কোথায় কি মাথায় নেই, বাসের আলো দেখে টর্চটাকে এইভাবে আলো জ্বেলে ধরে সোজা বাসের দিকে দৌড়। দৌড়াতে দৌড়াতে দেখি বাসটাও যেতে যেতে থেমে গেছে, আমাদের আলোটা দেখতে পেয়েছে। কতক্ষণ দৌড়েছিলাম জানি না, হাঁপ ধরে গেছিল। হাঁপ ধরার পরে বাসে এসে কোনো রকমে বাসে উঠেছি। বাস প্রায় ফাঁকা, ৫-৬ জন যাত্রী ছিল, আর একজন পুরোহিত মশাই ছিলেন। পুরোহিত বাস ছেড়ে দিল, কেউ কিছু প্রশ্ন করেনি। পুরোহিত মশাই আমাকে বলছেন তোমরা কোথায় গেছিলে? আমরা বলছি জঙ্গলের ভেতরে। বলছে জঙ্গলে কোথায়? আমি বলছি বনবিবির মন্দিরে। বলছে তোমরা এত রাতে ফিরছো, রাস্তা হারিয়েছিলে? তা আমি বলছি আমি ওনার কাছে অত ভাঙবো কেন, আমি বলছি হ্যাঁ রাস্তা হারিয়ে গেছিল। বলে চিনলে কি করে? আমাদের চিনে এসছি। তো সব দেখে হাসছে বাসের মধ্যে, এই ৪-৫ জন লোক হাসছে। আচ্ছা হাসছেন কেন আপনারা? বলছে সত্যি কথা বলো তো কিভাবে চিনলে? আমি বলছি প্রথমে একটু রাস্তা হারিয়ে গেছিল, তারপর একটা কালো রঙের কুকুর, যেই কালো রঙের কুকুর বলেছি বাসে যতজন ছিল একসাথে এইভাবে মাথায় হাত ঠেকাচ্ছে। আমি বলছি কি হলো? তখন পুরোহিত মশাই বলছেন, বলে কালো কুকুর নয়, উনিই বনবিবি। ওই জঙ্গলে যারা থোয়া থারিয়ে ফেলে, ওই জঙ্গলে খুব খারাপ জিনিস আছে, তোমাদেরকে তার নাম বলবো না, আমাদেরকে নামটা বলেনি। বলছে ওই জঙ্গলে তোমরা একা না বাবারা, যে অনেকে যায় ওইভাবে রাস্তা হারিয়ে ফেলে, আর উনি তখন কুকুর সেজে পিছন থেকে পথ দেখান। তো তখন তো ঠিক বিশ্বাস করার বয়স নেই এসবে। আমি বলছি কি করে বুঝলেন উনি বনবিবি?
বলছে, বেশ, আমি তো দেখিনি কোন কুকুর তোমাকে রাস্তা দেখিয়েছে। আমি না জেনেই কুকুরটার বর্ণনা বলি। কুকুরটা কালো রঙের, এই বড় কুকুর, তার ল্যাজটা নেই, তাই তো? আমি বলছি, হ্যাঁ। বলছে, আচ্ছা বলো তো, যে পথ দেখায় সে তো সবসময় সামনে থাকে, তা উনি তোমার পিছনে ছিলেন কেন? আমি বলছি, হ্যাঁ, ঠিক কথা তো। পথ দেখিয়ে দেখিয়ে তো আমাকে সামনে সামনে আসেনি, পিছন পিছন এসছে কেন? পুরোহিত মশাই বললেন, বলে যে কারণ জঙ্গলে বিপদ সবসময় পিছন দিক থেকে আসে। উনি পিছন দিক থেকে তোমাদেরকে আগলাতে আগলাতে এসেছে। মা তো সন্তানকে একা ছেড়ে দেয়। যখন দেখলো তোমরা রাস্তা পেয়ে গেছো তখন উনি চলে গেছে। আর একবারও কি তার ডাক শুনেছো তোমরা? সেই যে ঘটনাটা ঘটেছিল, আমি এখনো কোনো জায়গাতে রাস্তা যদি বাই চান্স খুঁজে না পাই, শহরে হলেও আমি বনবিবির উদ্দেশ্যে প্রণাম জানাই যে অন্তত রাস্তা দেখিয়ে দাও। এবার এটাকে কি বলবেন? আপনারা যদি বলেন কাকতালীয়, হতে পারে। যদি বলেন ওটা এমনি একটা কুকুর ছিল, বনবিবি নয়, তাও হতে পারে। আবার যদি বলেন যে বনবিবি, তাও হতে পারে। এর জবাব আমি আজ অব্দি পাইনি। যদি আপনাদের জানা থাকে বলবেন।